কলেজের পিছনে বড় বটগাছটার নিচে বসে চোখের পানি শার্ট ভিজিয়ে যাচ্ছে আমাদের গল্পের নায়ক রাসেল। কোনো বাধাই যেন মানছে না। চোখের পানি। রাসেল ডান হাতের উল্টো পিঠ দিয়ে চোখের কোণে লেগে থাকা পানি মুছে আর সামনেই পুকুরটার দিকে তাকিয়ে আনমনে কিছু একটা ভাবতে থাকে। এমন সময় ওর বন্ধু রাফি সেখানে চলে আসে। তুই আজকেও কান্না করতেছিস? তোকে কতবার বলেছি ওই মেয়েকে ভুলে যেতে, কিন্তু তুই তো নাচের বান্দা, ভাঙবি তবু মদ খাবি না। কি করে বলবো ওকে বল? আমি নিজেকে যতটা ভালো না বাসি তার থেকে হাজার গুণ বেশি ভালো ওকে বাসি। ইসরাত যে আমার বেঁচে থাকার উৎস। ওকে ছাড়া আমি তাকে এই পৃথিবী অন্ধকার মনে করি, এত আলো থাকার মাঝেও। কিন্তু তুই কি বুঝিস না? ও তোকে দেখতে পারে না, কতটা অবহেলা করে। সে আর আগের মতো নেই, অনেক বদলে গেছে। করুক না, তাতে কি? অবহেলা করাটা ওর অধিকার, আর অবহেলা সহ্য করাটা আমার কর্তব্য। তা আজকে আবার তোর সাথে ইসরাত কি করেছে সেটা একটু খুলে বলতো। আজকে দেখলাম ইসরাত অন্য একটা ছেলের সাথে একসঙ্গে বাইকে বসে ঘুরছে। আমি কি এতটাই খারাপ বল যে আমাকে ভালোবাসা না দিয়ে এত এত অবহেলা দিচ্ছে? কেন ঘুরবে না বল? তুই যে একটা এতিম, সেটা কি ভুলে গেছিস? তুই কোথায় আর ও কোথায়, একটা বড় সে কতটা চিন্তা করে দেখছিস? কখনো কি ওকে ভালো রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে পেরেছিস? 2 বছর, 2 বছরে যে আজকাল মেয়েরা ওই জিনিসটাই বেশি পছন্দ করে। তুইও এতিম বলছিস, আর বলবেই না কেন? আমি তো সত্যি একটা এতিম। আচ্ছা, এই পৃথিবীতে কি টাকাই সব? আমার মতো মানুষের কি কোনো মূল্যই নেই? সরি, তোকে এতিম বলতে চাইনি, শুধু মনে করিয়ে দিলাম। আর টাকায় যদি সব না হতো, তাহলে যে তোকে এত ভালোবাসে সেখানে দূরে সরে যাচ্ছে ধীরে ধীরে। না, তুই এভাবে বলিস না। আমি ওকে স্যার একটা সেকেন্ডও ভাবতে পারি না। জানিস তো, গাছ যেমন মানুষের থেকে বের হওয়া কার্বন ডাই অক্সাইড ছাড়া বাঁচতে পারে না, তেমনি করে ইসরাত হলো আমার বেঁচে থাকার একমাত্র অক্সিজেন। তাহলে তুই বল, আমি সেই অক্সিজেন ছাড়া কিভাবে বেঁচে থাকতে পারি? থাক, তুই তোর এই দিমাগে ইসরাতকে নিয়ে অবহেলায় পুড়ে পুড়ে মর। আমি গেলাম। রাফি রাগ দেখে সেখান থেকে চলে যায়। রাসেল একদিনে রাফির যাওয়ার দিকে পলকহীন চোখে তাকিয়ে থাকে। আপনারা তো কিছুই বুঝতে পারছেন না, তাই তো? আর বুঝবেন বা কি করে বলেন? কারণ এই কালো বুঝ যে বুঝিয়ে বলেইনি এখনো। তাহলে চলেন ভালো করে বুঝিয়ে আসি। রাসেল হলো এই গল্পের নায়ক। একটা এতিম বাবা এই পৃথিবীতে আছে কিনা সেটা আজও অজানা। হয়তো সেটা লেখক সাহেবই জানে, গল্প যিনি লিখেছেন। অনার্স প্রথম বর্ষে পড়ে। ছাত্র হিসেবে খুবই মেধাবী, আবার সকলের অবহেলা পাওয়াতে যেন টপ পজিশনে আছে। কেননা বুঝতেই পারেন, গরিবদের এই সমাজে কোনো দাম নেই। আর রাফি হলো বড়লোক বাবার একমাত্র সন্তান। রাসেলকে রাফি নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে। তাই তো রাসেল আজ ওই কলেজে পড়তে পারছে, না হলে কবেই চলে যেতে হতো। হয়তো ওর কপালে পড়াশোনা শব্দটাই বিলীন হয়ে যেত। এই রে, আপনাদের সাথে কথা বলতে বলতে রাসেলের কথা তো বলে গেছি। চলুন রাসেলের কাছে ফিরে যাই। রাসেল পকেট থেকে পুরনো বাটন ফোনটা বের করে ইসরাতের নাম্বারে কল দেয়। একবার রিং হয় কিন্তু কল রিসিভ করে না। দুইবার দেবার পর 440 ভোল্টের রাগ নিয়ে কলটা রিসিভ করে বলে, কি জন্য এখন আবার ফোন করেছো তুমি? জানো না আমার সামনে পরীক্ষা? ও, তোমার সামনে তো পরীক্ষা? আমার সেটা মনেই ছিল না। তা একটু ভালো করে বললেও পারতে। তোমার সাথে এত প্রেমের সুরে কথা বলার সময় বা ইচ্ছে কোনোটাই নেই। আমাকে যখন তখন ফোন দিয়ে বিরক্ত করবে না, বলে দিলাম। আমি কি সত্যি তোমার বিরক্তির কারণ? আমার সাথে একটু মন খুলে কথা বলতেও কি ইচ্ছে করে না তোমার? না, করে না। তোর সাথে কথা বলে আমার সময় নষ্ট করতে চাচ্ছি না। এখন তুই নিজেই ফোন কাটবি নাকি দারোয়ান ডেকে কাটাবো, কোনটা? না না, সেটার দরকার নেই। সিম কোম্পানির স্যারেরা তো আসে কল ডিসকানেক্ট করার জন্য। তুমি শুধু শুধু লাল বাটনটা চাপ দিলেই হবে। হুম, বুঝতে পেরেছিস তাহলে। এখন দূর হ আমার সামনে থেকে। সময় হলে কথা বলবো। তুমি যে বলছো পরীক্ষার জন্য কথা বলতে পারবে না, কিন্তু ছেলেদের নিয়ে বাইকে করে টিকি ঘুরে বেড়াও। তুই কি এখনো আমাকে সন্দেহ করিস নাকি? আর ও আমার মামাতো ভাই ছিল। তোমাকে সন্দেহ করার কোনো ক্ষমতা আমার নেই। আচ্ছা, পরে সময় হলে কল দিও। অপেক্ষা করাই তো এখন আমার অভ্যাসই পরিণত হয়ে গেছে। রাসেল কলটা কাটার আগে ইসরা টাস করে কলটা কেটে দেয়।
রাসেল আবারও চোখের পানি মুছে দীর্ঘ একটা শ্বাস ফেলে সেখান থেকে চলে আসে গ্যারেজ। কারণ রাসেল এখানে কাজ করে এক মুঠো ভাত পেতে দিয়ে শান্তিতে ঘুমাতে পারে। রাসেলের আজকে কাজে আসতে লেট হওয়াতে মালিক এসে টাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। তোকে এই জন্য কাজে রাখিনি যে আমার ব্যবসার ক্ষতি করবি। কয়টা বাজে দেখেছিস? খুব তো বলেছিলিস তোর দ্বারা আমার ব্যবসার উন্নতি হবে। এখন তো ব্যবসার লাল বাতি জ্বালাসিস। আসলে আজকে একটু বেশি সময় কলেজে থাকতে হয়েছে, তাই আসতে একটু লেট হয়েছে। এমনটা আর হবে না। পরে আর কি করবি শুনি? নিজের পেটের ভাত জোগাড় করতে পারিস না, আবার পড়াশোনা করছিস। যা কাজ কর। রাসেল সেখান থেকে গিয়ে কাজ করতে লাগে। চোখের পানি কখনোই রাসেলের চোখ থেকে সরতেই চায় না। সে যেন ওর সারা জীবনের সঙ্গী হয়ে গেছে। রাসেল দুঃখে মনে কাজ করে রাতে বাসায় এসে হাড়ের দিকে তাকিয়ে দেখে দুমুঠো চাউল আর 2টা আলু ছাড়া কিছুই নেই। কি আর করবে রাসেল? চাউল ধুয়ে আলু 2টা ভাতের মাঝে দিয়ে গোসল করে নেয়। ভাত রান্না শেষ করে আলু ভর্তা করতে নিয়ে দেখে 1 ফোঁটা সরিষার তেলও নেই। কি আর করার? অমনি লবণ মরিচ ঢেলে ভর্তা করে খাবার খেতে বসে। তৃপ্তি সহকারে খাবার খেয়ে নেয়। খাবারের রুচি দেখে মনে হচ্ছিল যেন রেস্টুরেন্ট থেকে কাচ্চি বিরিয়ানি এনে খেলো। হে আল্লাহ, তোমার ভান্ডারে কি শুধু আমার জন্যই কষ্ট গচ্ছিত আছে? যদি সেটাই হয় তাহলে কষ্টের সাথে আমাকে সেই কষ্ট সহ্য করার ক্ষমতা কেন দাওনি? আমার যে আর এই স্বার্থপর পৃথিবীতে বাঁচতে ইচ্ছে করে না। কি করে বাঁচবো বলো? যে মানুষটা আঁকড়ে ধরে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলাম, সেও যে আর দূরত্বটা বাড়িয়ে দিচ্ছে। রাসেল এমন করে কাঁদতে কাঁদতে ইসরাতকে কল দেয়, কিন্তু ইসরাত বারবার কলটা কেটে দেয়। শেষ পর্যন্ত ফোনটা সুইচ অফ করে রাখে। রাসেল চোখে পানি নিয়ে কখন যে ঘুমিয়ে যায় সেটা কোনো হদিশ নেই। সকালে ফজরের আজানের শব্দে শুনে রাসেলের ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে নামাজ পড়ে নেয়। মসজিদ থেকে বাসায় এসে পেটে ক্ষুধা নিয়ে বাইকের সামনে রেখে পড়তে বসে। ঘরে কিছুই নেই যে রান্না করবে, আবার পকেটে টাকাও নেই মাসের শেষ বুঝাতেই পারেন। রাসেল পড়তেছে, এমন সময় রাফি কল দেয়। রাসেল রাফির কল দেখে তাড়াতাড়ি রিসিভ করে। হ্যালো দোস্ত, কেমন আছিস বল? তোকে কষ্ট দিয়ে আমি কি করে ভালো থাকবো বল? কালকে তোকে একটু বেশি বলেছি, প্লিজ ইয়ার মাফ করে দিস। দুর্বোকা, কষ্টই যার জীবনের সঙ্গে তার আবার নতুন করে কষ্ট কেন হবে বল? দেখ, এভাবে বলিস না। আমি জানি তোর অনেক কষ্ট হয়েছে আমার কথাগুলো শুনে। না রে, তুই যেমনটা ভাবছিস তেমনটা আসলে মোটেও হয়নি। আচ্ছা বাদ দে তো এইসব এখন। আচ্ছা ঠিক আছে, তা সকালে নাস্তা করেছিস তো নাকি? রাসেল রাফিকে যদি বলে নাস্তা করে নি তাহলে এখনই বাসায় খাবার নিয়ে আসবে, কিন্তু রাসেল সেটা চায়নি। কেননা এমনিতেই রাফি ওর জন্য অনেক করে, তাই ভেবেচিন্তে বলে, আমি খেয়েছি, তুই খেয়েছিস? নাকি রাইসার জন্য না খেয়েই দিন কাটাচ্ছিস? ও, আপনাদের তো বলাই হয়নি, রাইসা হলো রাফির ক্রাশ। কিন্তু আফসোস, রাফি মনের কথা কখনো রাইসাকে বলতে পারেননি। কারণ রাইসা অনেক রাগী, কাউকে পাত্তা দেয় না, ইসরাতের বান্ধবী বলে কথা। এই দেখেন, একজনের পরিচয় দিতে এসে আরেকজনের কথা মনেই পড়ে গেল। চলুন সেটাও শুনে নেই। পুরো নাম ইসরাত জাহান, সবাই ইসরাত বলে ডাকে। ইসরাত এবার ইন্টার প্রথম বর্ষে পড়ে। এই গল্পের নায়িকা ইসরাত হলো ধনী বাবার একমাত্র আদরের মেয়ে। ওর বাবা এই দেশের নামকরা বিজনেসম্যানের মধ্যে একজন, মাও ডাক্তার, তাই অহংকারটা একটু বেশি। এবার চলেন মূল গল্পে ফিরে যাক। আরে দোস্ত, কি যে বলিস না, ওর চাঁদ মুখটা দেখলেই তো আমার পেট ভরে যায়, খাবারের প্রয়োজন থাকে না। সেটা যদি হতো, ইসরাত তো সেই লেভেলের সুন্দরী। কই, আমার তো না খেলে পেট ভরে না। তোমারটা যে অহংকার আর শরীরে ভর্তি কারেন্ট, তাই তো ওর থেকে তোর কাছে পাওয়া আসে না। তাহলে ক্ষুধা তোর না লেগে যাবে কোথায়? ভুলে যাস না, রাইসাও কিন্তু ইসরাতের বান্ধবী, আর বলতে গেলে রাগের দিক থেকে কেউ কম না। এইভাবে অনেক সময় কথা বলে রাফি রাসেলকে রেডি হয়ে বের হতে বলে ফোন কেটে দেয়। রাসেলও কল কেটে দিয়ে সেই পুরনো শার্ট আর প্যান্ট পরে বের হয়। একটু পরেই রাফি বাইক নিয়ে ওর সামনে এসে দাঁড়ায়। মামা, তাড়াতাড়ি বাইকের পিছনে বস, সময় নেই হাতে বেশি। কেন, সময় আবার হাত থেকে কোথায় গেল? নাকি আজকাল সময়কেও রাইসার কাছে দিয়ে রেখেছিস নাকি? কি যে বলিস না। আচ্ছা, কথা পরে বলা যাবে, আগে চল।
তারপর ওরা কথা বলতে বলতে চলতে শুরু করে। রাফি সোজা একটা রেস্টুরেন্টের সামনে এসে বাইক থামায়, যেটা দেখে রাসেল অনেকটাই অবাক হয়ে যায়। তাই অবাক নয়নে রাফির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, রাফি, তুই কলেজে না গিয়ে এখানে বাইক থামালি কেন? আরে বোকা, তুই ভাবলি কি করেছে? আমাকে মিথ্যা বললে সেটা আমি বিশ্বাস করব? মানে আমি ঠিক বুঝলাম না। তুই যে সকালে একটু দানা পানিও পেটে দিস নেই সেটা আমি বুঝতে পেরেছি। এখন কথা না বলে চল খেয়ে নি। আমিও খাইনি তো, তোর সাথে খাবো বলে। রাফির কথা শুনে রাসেল চোখে স্পষ্ট পানে চিকচিক করে। এমন বন্ধু থাকলে আসলে কোনো কেউ কষ্ট মনে হয় না। ওরা দুজন গিয়ে খাবার খেয়ে আবার কলেজে চলে আসে। ওরা দেখতে পায় রাইসা একা বসে আছে। দোস্ত, তুই একটু এই কাজটা রাইসাকে দিবি? আমার না ওর সামনে গেলে হার্টবিটটা কমতে থাকে। তুই আমার বন্ধু আর আমি তোর জন্য এইটুকু করতে পারবো না, সেটা কিভাবে ভাবলি তুই? হুম, তুই শুধু আমার কষ্টটাই বুঝিস। রাসেল নিজের হাতে একটা চিঠি লিখে রাফিকে সেখানে রেখে একা রাইসার কাছে যায়। হায় রাইসা, কেমন আছো? রাইসা অন্যদিকে তাকিয়েছিল। রাসেলের কথা শুনে ওর দিকে তাকায়। ভালো আছি। তা কি জন্য এসেছেন এখানে? রাসেল হাত বাড়িয়ে কাগজটা বের করে রাইসার দিকে দিতে নিলে রাইসা এমন একটা কাজ করে যেটা বিশ্বাসের যোগ্য ছিল না। রাইসা রাসেলের হাত থেকে কাগজ দেখেই রাগী লোক নিয়ে টাস টাস করে দুইটা থাপ্পড় লাগিয়ে দেয়, যেটা দেখে সবাই অবাক। রাফি তো যেন বাকরুদ্ধ হয়ে গেছে। আর রাসেলের কথা কি বলবো, বুঝতেই পারতেছেন, মানুষ 1000 ভোল্টের শোক খেলে যেমন হয়। এই, আপনার লজ্জা করে না? নিজের গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আমাকে লাভ লেটার দিচ্ছেন। রাসেল যেই না কিছু বলতে যাবে অমনি সেখান থেকে ইসরাত চলে আসে আর রাসেলের মুখের কথা কেড়ে নিয়ে বলে, রাইসা, কি হয়েছে রে যে তুই এভাবে ওর গায়ে হাত তুললি?